আমি তাকালাম তার হাতের ধরা ডায়েরিটার দিকে। পুরনো চামড়ার কভার, কিন্তু রক্তের দাগ একেবারেই নতুন। তুমি কি মনে করো এটা ফাঁদ? আমি ধীরে বললাম। সে হালকা মাথা নাড়ল। সম্ভবত, কিন্তু একই সাথে এটা একটা ক্লু হতে পারে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা স্পষ্ট। প্রথম পাতায় শুধু একটা তারিখ, 5 বছর আগের। ইয়াসিন পড়তে শুরু করলো, আর আমি তার পাশে দাঁড়িয়ে প্রতিটা শব্দ শুনতে লাগলাম। আজ আমি বুঝতে পারলাম এই বাড়িতে যা দেখা যায় তার বাহিরে আরো কিছু আছে। ইয়াসিন কিছু লুকাচ্ছে না, বরং তাকে লুকাতে বাধ্য করা হচ্ছে। আমার গা শিউরে উঠলো। এর মানে ইয়াসিন আমার কথা শেষ করতে দিল না, সে পড়তে থাকলো। আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এই বাড়ির অন্যদের না। বিশেষ করে হঠাৎ করে থেমে গেল লেখা। পাতাটা ছেঁড়া। আমার বুকের ভেতরটা দগ করে উঠল। বিশেষ করে কে? ইয়াসিন দাঁত চেপে ধরলো। ওরা ইচ্ছে করে এই অংশটা কেটে ফেলছে। আমি চারপাশে তাকালাম। এই ঘরটা শুধু একটা স্টোর রুম না, এটা যেন লুকোনো সত্যের একটা ভান্ডার। আরো পাতা দেখো, আমি বললাম। সে দ্রুত পাতা উল্টাতে লাগলো। হঠাৎ এক জায়গায় থামলো। তার মুখের অভিব্যক্তি বদলে গেল। কি হয়েছে? সে ধীরে বলল, আজ আমি সব দেখছি। সেই রাতে গাড়িতে শুধু আমরা 3জন ছিলাম না, আরেকজন ছিল, যে পুরো ঘটনা নিয়ন্ত্রণ করেছিল। আমি বিশ্বাস করতে পারছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কে? সে আরেকটা পাতা উল্টালো, কিন্তু এই পাতাও ছেঁড়া। আমি হতাশ হয়ে বললাম, সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোই কেটে ফেলা। ইয়াসিন চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, না, সব না। সে ডায়েরির একদম শেষ পাতাটা খুলল। সেখানে শুধু একটা লাইন লেখা, যদি আমি কিছু হয়ে যাই তাহলে সত্যটা খুঁজে পেতে হলে নিচের ঘরের আয়না দেখো। আমার বুক দরফড় করতে লাগলো। নিচের ঘর? ইয়াসিন ধীরে বলল, এই বাড়িতে অনেক নিচতলা আছে, কিন্তু কোনটা? হঠাৎ করে ঘরের কোণ থেকে একটা শব্দ এলো। আমরা দুজনে চমকে তাকালাম। অন্ধকারের ভেতরে কিছু একটা নড়ছে। আমার গলা শুকিয়ে গেল। ওখানে কে? কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা আবার হলো, আরো কাছে। ইয়াসিন ধীরে ধীরে এগিয়ে গেল। আমি তার হাত চেপে ধরলাম। যেও না। সে আমার দিকে তাকালো। তার চোখে ভয় নেই, বরং প্রস্তুতি। আমাদের জানতেই হবে, সে বলল। সে এক পা এগোলো। ঠিক তখনই অন্ধকার থেকে কেউ বেরিয়ে এলো। আমি চিৎকার করে উঠছিলাম, কিন্তু সেই মুহূর্তে নিজেকে থামালাম। সে আয়েশা, কিন্তু এবার সে আগের মতো না। তার চেহারা ক্লান্তি, চোখে আতঙ্ক, আর শ্বাস দ্রুত। তোমরা এখানে কেন? সে ফিসফিস করে বলল। আমি হতবাক হয়ে বললাম, আমাদের এখানে আটকে রাখা হয়েছে। সে চোখ বড় করে তাকালো। না, তোমাদের এখানে রাখা হয়েছে কারণ তোমরা সত্যের খুব কাছে চলে গেছো। তুমি জানো কে করেছে এটা? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, তোমাদের এখনই এখান থেকে বের হতে হবে। কিভাবে? সে দ্রুত ঘরের কোণে গেল। পুরনো বাক্স সরিয়ে একটা ছোট লোহার দরজা দেখালো, যেটা আমি আগে কখনোই খেয়াল করিনি। এটা একটা গোপন পথ, সে বলল। এই বাড়ির পুরনো মালিকেরা এটা ব্যবহার করত। ইয়াসিন অবাক হয়ে তাকালো। তুমি এটা জানলে কিভাবে? আয়েশা তার দিকে তাকালো একটা অদ্ভুত দৃষ্টিতে। কারণ আমি এই বাড়ি শুধু বউ ছিলাম না, আমি ছিলাম ওদের পরিকল্পনার একটা অংশ। আমার বুক কেঁপে উঠলো। মানে? সে সরাসরি উত্তর দিল না, বরং বলল, সময় নেই, ওরা আসছে। ইয়াসিন দ্রুত সেই লোহার দরজা খুলতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেটা খুলে গেল। ভেতরে অন্ধকার, সিঁড়ি নিচে নেমে গেছে। আমি একবার পেছনে তাকালাম। দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার বুক দরফর করছে। আয়েশা ফিসফিস করে বলল, যাও, আমি ওদের আটকাবো। না, আমি বললাম, তুমি আমাদের সাথে চলো। সে হালকা হাসলো, দুঃখের হাসি। আমি অনেক আগে এই বাড়ি থেকে বের হওয়ার সুযোগ হারিয়েছি। তার চোখে জল চিকচিক করছিল। কিন্তু তুমি এখনো পারো। ইয়াসিন আমার হাত ধরলো। চলো। আমি শেষবারের মতো আয়েশার দিকে তাকালাম। তারপর অন্ধকার সিঁড়ির ভেতরে নেমে গেলাম। পেছনে দরজা বন্ধ হয়ে গেল, আর সেই সাথে উপরে কি ঘটছে আমরা আর দেখতে পেলাম না। ইয়াসিনের হাত আমাকে শক্ত করে ধরে আছে। সেই স্পর্শ এখন একমাত্র ভরসা। সিঁড়িগুলো নিচের দিকে নামছে, ঠান্ডা, স্যাঁতসেঁতে, আর প্রতিটা ধাপে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ এই পথ ব্যবহার করেনি। কিন্তু তবু এই পথটা এখন আমাদের একমাত্র মুক্তির রাস্তা। আমরা কোথায় যাচ্ছি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। ইয়াসিন থামলো না, শুধু নিচু গলায় বলল, নিচের ঘরে, আয়েশার ডায়েরিতে যে আয়নার কথা বলা হয়েছিল সেটা খুঁজতে। আমি কিছু বলতে পারলাম না। মাথার ভেতরে এখনো ঘুরছে আয়েশার মুখটা, তার সেই ক্লান্ত চোখ, তার ভয়, আর শেষ মুহূর্তে সেই দৃষ্টি। যেন সে জানে আমরা চলে গেলে তার জন্য কি অপেক্ষা করতেছে। আমার বুকের ভিতরে একটা অদ্ভুত অপরাধবোধ তৈরি হলো, কিন্তু এখন থামার সুযোগ নেই। আমরা আরো নিচে নামতে লাগলাম। কয়েকটা মোড় ঘুরে হঠাৎ একটা সরু করিডোরে পৌঁছালাম। এখানে বাতাস ভারী, পুরনো কাঠ, স্যাঁতসেঁতে মাটির গন্ধ। দূরে কোথাও থেকে খুব মৃদু আলো আসছে। ওদিকে ইয়াসিন বলল। আমরা ধীরে ধীরে সেই আলোর দিকে এগোলাম। যতই কাছে যাচ্ছি ততই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেন এই জায়গাটা শুধু লুকোনো না, বরং ইচ্ছে করে ভুলে রাখা হয়েছে। অবশেষে আমরা একটা ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা। ইয়াসিন আমাকে থামার ইশারা করলো, তারপর নিজে আগে ঢুকলো।
আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, তারপর তার পেছনে ঢুকলাম। ঘরটা ছোট, কিন্তু দেয়াল জুড়ে পুরনো আসবাবপত্র, কিছু ভাঙা তাক, আর ঠিক মাঝখানে একটা বড় আয়না। এই ইয়াসিন ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেল। আমরা দুজন নিজেদের প্রতিচ্ছবি দেখলাম, ক্লান্ত, আতঙ্কিত আর সন্দেহে ভরা। ডায়েরিতে বলা হয়েছিল এই আয়না। আমি বললাম। সে আয়নাটা হাত দিয়ে স্পর্শ করলো। প্রথমে কিছু হলো না, তারপর একটা হালকা শব্দ। আমরা দুজনেই চমকে উঠলাম। আয়নাটা ধীরে ধীরে পাশের দিকে সরে গেল। পেছনে একটা গোপন জায়গা, ছোট একটা কক্ষ, ভেতরে একটা ছোট টেবিল, আর তার উপর ফাইলের স্তূপ। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। এগুলো? ইয়াসিন দ্রুত ভেতরে ঢুকলো। আমি তার পেছনে গেলাম। সে একটাই ফাইল খুললো। কাগজগুলো দেখতে তার মুখের রং বদলে গেল। কি আছে? আমি জিজ্ঞেস করলাম। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা কাগজে আমার হাতে দিল। আমি পড়তে শুরু করলাম। এগুলো ব্যাংকের কাগজ, ঋণের হিসাব। কিন্তু নাম দেখে আমার হাত পা কেঁপে উঠল। কামরুল হাসান, আমার বাবা। আমি দ্রুত চোখ বুলালাম। সব ঋণ, সব লেনদেন, আর শেষে একটাই সাইন, রাশেদা বেগম। আমার মাথা ঘুরে উঠল। না, এটা মিথ্যে। কিন্তু কাগজে স্পষ্ট লেখা, সেই এই সব লেনদেনের অংশ। সেই বাবাকে অবস্থায় নিয়ে আসছে। আমার বুকের ভেতরটা ভেঙে গেল। আমি ধীরে ধীরে বসে পড়লাম। কেন সে করবে এটা? ইয়াসিন শান্ত গলায় বলল, কারণ এই বিয়েটা দরকার ছিল, শুধু তোমার পরিবারের জন্য না, আমার পরিবারের জন্য। আমি তার দিকে তাকালাম। মানে? সে আরেকটা ফাইল খুলল। এইবার ছবি। আমি দেখলাম আমার সৎমা ইয়াসিনের মা আরেকজন পুরুষ, তারা একসাথে দাঁড়িয়ে হাসছে। আমার বুক কেঁপে উঠল। এটা? ইয়াসিন ধীরে বলল, অনেক আগের, যখন তারা একসাথে কাজ করত। আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। তারা একসাথে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তারা একসাথে সব পরিকল্পনা করছে। তাহলে এই বিয়েটাও? হ্যাঁ, সে বলল, এটাও একটা চুক্তি। আমার চোখে পানি চলে এলো। আমি বুঝতেই পারিনি আমি শুধু একটা খেলনার মতো ব্যবহার হচ্ছি। ঠিক তখনই হঠাৎ করে বাইরে থেকে একটা শব্দ এলো, পায়ের শব্দ। আমরা দুজনে চমকে উঠলাম। ইয়াসিন দ্রুত ফাইলগুলো গুছাতে লাগলো। ওরা আমাদের খুঁজে পেয়েছে। আমার বুক দরফর করছে। পায়ের শব্দটা কাছে আসছে। একদম দরজার সামনে এসে থামলো। তারপর একটা কণ্ঠ, পরিচিত, ঠান্ডা। তোমরা ভেবেছিলে এত সহজে সব জানতে পারবে? আমার শরীর জমে গেল। এই কণ্ঠ আমি চিনি। আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম, আর ঠিক তখনই দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে রাশেদা বেগম, আমার সৎমা। দরজা খুলতে সময় যেন এক মুহূর্ত থেমে গেল। রাশেদা বেগম দাঁড়িয়ে আছেন দরজার সামনে। তার মুখে সেই একটা ঠান্ডা স্থিরতা, যেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি। কিন্তু আজ সেটা আর পরিচিত লাগছে না, আজ সেটা ভয়ঙ্কর লাগছে। তার চোখ সরাসরি আমার দিকে, আর সেই দৃষ্টিতে কোনো মাতৃত্ব নেই, কোনো মমতা নেই, শুধু হিসেব, পরিকল্পনা আর কঠোর নিয়ন্ত্রণ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, কিন্তু আমার পা যেন নিজের শরীরের ভর দিতে পারছে না। ইয়াসিন আমার পাশে এসে দাঁড়ালো, হুইল চেয়ারটা একটু পিছিয়ে সরিয়ে, যেন পরিস্থিতি বুঝতে চাইছে। আক্রমণ নয়, পর্যবেক্ষণ। আর চোখ একবার ঘরের ভেতরের ফাইল ছড়িয়ে থাকা কাগজপত্র আর আয়নার পেছনের গোপন কক্ষের দিকে গেল, তারপর আবার আমাদের দিকে ফিরল। তোমরা এখানে পৌঁছে যাবে আমি জানতাম, তিনি শান্ত গলায় বললেন। তার কণ্ঠ এতটাই স্বাভাবিক যে আমার গা শিউরে উঠল। ইয়াসিন ধীরে বলল, তুমি সব জানো? রাশেদা বেগম হালকা হাসলেন। সব না, কিন্তু যতটুকু জানা দরকার ছিল ততটুকু আমি অনেক আগেই জানতাম। আমি হঠাৎ সাহস জোর করে বললাম, আপনি আমার বাবাকে ধ্বংস করছেন কেন? তার চোখ সরাসরি আমার দিকে এলো, সেই দৃষ্টি একদম স্থির, ঠান্ডা। ধ্বংস? তিনি ধীরে বললেন, না জ্যোতি, আমি তাকে সুযোগ দিয়েছিলাম। আমার বুক ধক করে উঠল। সুযোগ? তিনি ধীরে এক পা এগিয়ে এলেন, যেন প্রতিটা শব্দ হিসেব করে করছেন। তোমার বাবা নিজের দুর্বলতা দিয়ে নিজের পতন ডেকে এনেছে, আমি শুধু সেই পথটা খুলে দিয়েছি। ইয়াসিন হঠাৎ বলল, আর এই বিয়ে? তিনি তার দিকে তাকালেন। এটাই মূল চুক্তি ছিল। আমার মাথা ঘুরে উঠল। মানে? আমি চুক্তির অংশ? রাশেদা বেগম মাথা নাড়লেন। তুমি শুধু অংশ না জ্যোতি, তুমি ছিলে চাবি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কিসের চাবি? তিনি ধীরে বললেন, এই দুই পরিবারের সম্পত্তি, ক্ষমতা আর পুরনো শত্রুতার সমাপ্তি। সবকিছু তোমার মাধ্যমে নিয়ন্ত্রণ আসার কথা ছিল। ইয়াসিন দাঁত চেপে বলল, তুমি আমাকে ব্যবহার করেছো। তিনি একদম শান্তভাবে বললেন, আমি সবাইকে ব্যবহার করেছি ইয়াসিন, তোমাকেও, তোমার পরিবারকেও, এমনকি আমার নিজের রক্তকেও। আমি বললাম, তাহলে আয়েশা? এই নামটা শুনতে রাশেদা বেগমের চোখ একটু সরু হলো। ও একটা ভুল ছিল, তিনি বললেন। আমার গলা কেঁপে উঠল। ভুল? তিনি হালকা মাথা নেড়ে বললেন, সে অনেক কিছু দেখে ফেলছিল, তাই তাকে সরিয়ে দিতে হয়েছিল। আমি শিউরে উঠলাম। ইয়াসিন হঠাৎ সামনে এগিয়ে এলো। তুমি ওকে কি করেছো? রাশেদা বেগম একটু থামলেন, তারপর খুব ঠান্ডা গলায় বললেন, সে এখন যেখানে থাকা উচিত সেখানে আছে। এই বাক্যটা আমার ভেতরে ভয়ঙ্কর একটা অনুভূতি তৈরি করলো। মানে সে কি বেঁচে আছে নাকি? আমি আর ভাবতে পারলাম না।
হঠাৎ করে ইয়াসিন বলল, তুমি ভেবেছিলে আমি কিছু বুঝবো না? তার কণ্ঠ এবার বদলে গেছে, আর আগের মতো শান্ত না। রাশেদা বেগম তার দিকে তাকালেন। তুমি বুঝলেও কিছু করতে পারবে না। এই কথার পর ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ইয়াসিন ধীরে বলল, তুমি ভুল করেছো। রাশেদা বেগম হালকা হাসলেন। আমি কখনো ভুল করি না। ঠিক তখনই হঠাৎ করে ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য টিক টিক শব্দ উঠলো, আর সেই মুহূর্তে ইয়াসিন হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমি চমকে উঠলাম। রাশেদা বেগম এক মুহূর্তের জন্য থমকে গেল। ইয়াসিন ধীরে খুব স্থিরভাবে বলল, এই খেলা এখন শেষ হবে। তার পায়ের নিচে যেন বহুদিনের চাপা শক্তি ফিরে এসেছে। রাশেদা বেগম প্রথমবারের মতো চোখ শুরু করলেন। তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। ইয়াসিন হালকা হাসলেন। আমি কখনো অসুস্থ ছিলাম না। এই কথাটা শুনে আমার মাথা ঘুরে উঠল। মানে সে কি সব সময় নাটক করেছিল? রাশেদা বেগম কিছু বলার আগে ইয়াসিন আবার বলল, তুমি আমাকে দুর্বল ভেবেছিলে, তাই ভুল করছো। হঠাৎ করে সে আমার দিকে তাকালো। জ্যোতি, সত্যটা শোনো। আমি অবাক হয়ে তাকালাম। সে ধীরে বলল, দুর্ঘটনা ছিল না, কিন্তু আমি সেটা থামাতে পারিনি, কারণ তখন আমাকে নীরব থাকতে হয়েছিল। রাশেদা বেগম চিৎকার করে উঠলেন, চুপ করো। কিন্তু ইয়াসিন থামলো না। যারা এটা করেছে তারা এখন এখানে আছে। তারপর সে ধীরে রাশেদা বেগমের দিকে আঙ্গুল তুললো, আর সেই তাদের একজন। আমার পুরো পৃথিবী যেন ভেঙে পড়লো। নিজের সৎমা, যাকে আমি মা বলে জেনেছি, তিনি সবকিছুর মূল। রাশেদা বেগমের মুখে এবার প্রথমবারের মতো রাগ দেখা গেল। তুমি খুব বেশি এগিয়ে গেছো ইয়াসিন। তিনি ধীরে হাত তুললেন, আর ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে অনেক মানুষের পায়ের শব্দ শোনা গেল। আমি বুঝতে পারলাম আমরা ঘেরাও হয়ে গেছি। ইয়াসিন আমার দিকে তাকালো। এটাই সুযোগ। সে ফিসফিস করে বলল, আমার সাথে থাকবে নাকি তাদের সাথে? আমি কাঁপতে থাকা হাতে তাকালাম। রাশেদা বেগমের সামনে ইয়াসিন পাশে, আর বাহিরে অজানা মানুষ। আমি বুঝতে পারছিলাম এখনই সিদ্ধান্ত আমার জীবন বদলে দিবে। আমি ধীরে বললাম, আমি সত্যের পাশে থাকবো। ইয়াসিন চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর বলল, তাহলে শুরু হলো শেষ। রাশেদা বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আর তার পেছনে থাকা লোকজন ধীরে ধীরে ঘরটা ঘিরে ফেলছে। আগেই সেই আত্মবিশ্বাস মুখটা এখন আর আগের মতো নেই। তার চোখে প্রথমবারের মতো একটা হিসেবের ভুল ধরা পড়ছে স্পষ্ট। ইয়াসিন এক পায়ে গিয়ে গেল। সব খেলা শেষ, তুমি আর লুকাতে পারবে না। রাশেদা বেগম ধীরে মাথা নাড়লেন। তুমি ভাবছো তুমি সব জেনে গেছো? তার কণ্ঠ এখন আর আগের মতো ঠান্ডা না, বরং একটু ভাঙা। আমি পেছনে দাঁড়িয়ে আছি, বুক দরফর করছে। আয়েশা পাশে এসে দাঁড়ালো। তার চোখ দরজার বাহিরে, যেন কিছু অপেক্ষা করছে। ঠিক তখনই বাইরে থেকে আরেকটা গাড়ি থামার শব্দ শোনা গেল। রাশেদা বেগম হঠাৎ থেমে গেলেন। দরজার বাইরে পায়ের শব্দ আরো ভারী হলো। ইয়াসিন নিচু গলায় বলল, আর কারা এসেছে? আয়েশা ফিসফিস করে বলল, শেষ অংশ। দরজাটা আবার খুলে গেল। এইবার ভেতরে ঢুকলো একজন বৃদ্ধ মানুষ। তার মুখ দেখে আমি চমকে উঠলাম। রাশেদা বেগম এক মুহূর্তে স্থির হয়ে গেল। তুমি? তিনি ফিসফিস করে বললেন। ইয়াসিন তাকিয়ে রইল। তুমি এখনো বেঁচে আছো? বৃদ্ধ মানুষটি ধীরে বলল, যারা সত্য জানে তারা সহজে মরে না। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। আমি বুঝতে পারলাম এটাই সেই মানুষ যাকে এতদিন সবাই আড়ালে রেখেছিল। সে ধীরে বলল, এই সব শুরু করেছিলাম আমি শিউরে উঠলাম। ইয়াসিন ধীরে বলল, মানে? বৃদ্ধ মানুষটি সামনে এগিয়ে এলো। তোমাদের দুই পরিবারের লোভ, ক্ষমতা, যুদ্ধ, সব কিছু আমি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম, কিন্তু নিয়ন্ত্রণের হাত থেকে বেরিয়ে গেছে। রাশেদা বেগম ধীরে বললেন, তুমি আমাদের ব্যবহার করেছো। সে মাথা নাড়ল। না, তোমরা সবাই নিজেরাই ব্যবহার হয়েছো। আমি কাপা গলায় বললাম, আর আমি? সে আমার দিকে তাকালো। তুমি ছিলে সেই সূত্র যেটা সব কিছুকে আবার একসাথে বাঁধতে পারতো। ইয়াসিন হঠাৎ বলল, এই খেলা এখানেই শেষ হবে। বৃদ্ধ মানুষটি হালকা হাসলেন। শেষ না ইয়াসিন, এখন শুরু। ঠিক তখনই আয়েশা এগিয়ে এলো। না, সে ধীরভাবে বলল, এবার সত্যই শেষ হবে। সে টেবিলের উপর একটা ফাইল রাখলো। এটাই সব প্রমাণ। রাশেদা বেগম প্রথমবার নরম গলায় বললেন, সবকিছু শেষ হয়ে গেছে। বৃদ্ধ মানুষটি ধীরে পেছনে সরে গেল। না, সে বলল, এখন শুধু একটাই সিদ্ধান্ত বাকি। সব চোখ আমার দিকে ফিরল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভিতর ভয় নেই, এখন শুধু একটা সিদ্ধান্তের ভার। ইয়াসিন ধীরে বলল, জ্যোতি। আমি তার দিকে তাকালাম। সে বলল, তুমি বলো। আমি গভীর শ্বাস নিলাম। এই গল্প আর কারো নিয়ন্ত্রণে থাকবে না। আমি বললাম, না, তোমার না, ওদের। ঘরের ভেতর নীরবতা। আমি ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। আমি এখন আমার নিজের জীবন বেছে নিচ্ছি। আমি বাহিরে পা রাখলাম। পেছনে কোনো চিৎকার নেই, শুধু নীরবতা। আর সেই নীরবতার ভেতরে শেষ হলো সব চুক্তি, সব খেলা, সব মিথ্যে। ধন্যবাদ সবাইকে।